দর্শক, স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। শপথ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রামলীলায় নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 50,000 অতিথির জমকালো আয়োজন। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচার বললেন ট্রাম্প। মিথ্যা ছড়ানোর অভিযোগ জেলেনস্কির। আলোচনায় কিয়েভকে রাখার আশ্বাস পুতিনের। এবং আরও 4 জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। শনিবার ছাড়া পাবে 800 ফিলিস্তিনি বন্দী। আঞ্চলিক সংঘাত নিরসনে একমত ইরান, কাতার। শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার রামলীলা ময়দানে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে দিল্লির নবম ও চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শালিমার বাগের বিধায়ক রেখা। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 6 মন্ত্রী। আর এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। ঐতিহাসিক রামলীলা ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা। রেখা গুপ্তাকে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। এ সময় দিল্লির ক্যাবিনেট মন্ত্রী হিসেবে পরবেশ সাহিব সিং সহ 6 জন শপথ নেন। এদিকে দায়িত্ব নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার করেন রেখা। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দিল্লির নবম ও নারী হিসেবে চতুর্থ মুখ্যমন্ত্রী রেখা। বিধায়ক পদে রেখা গুপ্ত 2015 ও 2020 সালে শালিমারবাগ আসন থেকে নির্বাচন করলেও হেরে যান আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীর কাছে। তবে তৃতীয়বার বিজয়ের দেখা পান তিনি। দল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী নিয়ে চরম জল্পনাও চলছিল এতদিন। শেষ পর্যন্ত বুধবার রেখা গুপ্তার নাম ঘোষণা করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে আখ্যায়িত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দুই নেতার মধ্যে আরও বৃদ্ধি পেল ব্যক্তিগত বিভেদ। জেলেনস্কি বলছেন ভুল তথ্যের জগতে বাস করছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এদিকে যুদ্ধ অবসানের আলোচনা থেকে ইউক্রেন বাদ পড়বে না বলে বুধবার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ মার্কিন বৈঠকে ইউক্রেনকে ছাড়াই আলোচনা করে কিয়েভকে হতাশ করেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে শাসন করার মতো তার আর কোনো দেশ থাকবে না। ফ্লোরিডার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির দ্বিগুণ সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের নেতা চাইলে সৌদি আরবে রাশিয়ার সাথে আলোচনায় বসতে পারতেন। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার দেয়া ভুল তথ্যের জগতে বাস করছেন বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ইউক্রেনের নাগরিকদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা থেকে কিয়েভকে বাদ দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাশিয়া ও ইউক্রেন উভয়ই আলোচনার প্রক্রিয়ায় অংশ নেবে, কেউই ইউক্রেনকে বাদ দিচ্ছে না। তাই রুশ মার্কিন বৈঠকে তাদের এমন প্রতিক্রিয়ার কোনো কারণ নেই। অন্যদিকে ইউক্রেন নিয়ে চলমান আলোচনার মধ্যেই আরও অনেক দেশেরই জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সুইডেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই আজ আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস। আর শনিবারে মুক্তি পাবে আরও 6 জন। বিনিময়ে 800 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় 48,300-তে দাঁড়ালো প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।
ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বিরতির 33তম দিনে নিজেদের কাছে থাকা মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার তারিখ ছিল হামাসের। আর আগামী শনিবার মুক্তি দেয়া হবে আরো 6 জীবিত জিম্মি। বিনিময়ে দখলদারদের কাছ থেকে মুক্তি পাবে 800 ফিলিস্তিনি বন্দী। এদিকে 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে আবারও ঘটেছে প্রাণহানির ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে প্রাণহানি প্রায় 48,300 জনে দাঁড়ালো। 1,11,700 ছাড়িয়েছে আহতদের সংখ্যা। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, খুব শীঘ্রই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস 3 নামের তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালাবে তারা। বুধবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণে আহ্বান জানিয়েছে মিশর ও স্পেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আঞ্চলিক সংঘাত নিরসনে একত্রে কাজ করবে ইরান ও কাতার। বুধবার তেহরানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক বৈঠকে এই ইস্যুতে যৌথ প্রচেষ্টার উপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। ইরান ও কাতারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর, যা দেশ দুটির কূটনৈতিক সম্পর্ককেও প্রভাবিত করে, বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে। কেননা ইরান ও কাতার যৌথভাবে তাদের সমুদ্র সীমান্তে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। তাই তো কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির তেহরান সফর ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তার উপর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চোখ রাঙানোই দোহার সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে মরিয়া তেহরান। বুধবার তেহরান সফররত কাতারের আমিরের সঙ্গে এক বৈঠকে আঞ্চলিক সংঘাত নিরসনে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও তাদের আলোচনায় গুরুত্ব পায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টিও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গেও সাক্ষাৎ করেন কাতারের আমির। এই সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের তাগিদ দেন খামেনি। এর আগে কাতারের আমির রাষ্ট্রীয় সফরে তেহরান পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলী আবাদি। আসমাতুলি, নিউজ 24। 2024 সালে প্রতিকূল আবহাওয়ায় ভারতের চা উৎপাদন 4 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। গেল বছর 128 কোটি 48 লাখ কেজি চা উৎপাদন হয়েছে দেশটিতে, যা পূর্ববর্তী বছরের তুলনায় কম 7.8%। বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয় 2023 সালের রেকর্ড 139 কোটি 40 লাখ কেজি চা উৎপাদন হয়েছিল। গেল বছর খারাপ আবহাওয়ায় উত্তর ও দক্ষিণ ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চলগুলোই উৎপাদন ব্যাহত হয়েছে। টি বোর্ড অব ইন্ডিয়ার তথ্য অনুসারে ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য আসামে গেল বছর উৎপাদন 5.6% কমে 64 কোটি 95 লাখ কেজিতে নেমেছে। প্রধান চা উৎপাদনকারী অঞ্চলে তীব্র খরার প্রভাব পড়ায় দক্ষিণ ভারতে এপ্রিল জুনের মধ্যে চা উৎপাদনের সবচেয়ে বড় পতন হয়েছে। 21 ফেব্রুয়ারি ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর থেকে বিশ্বজুড়ে বাড়ছে বাংলার খ্যাতি। অভিবাসী বাঙালি টানতে প্যারিসের অলিতে গলিতে নজর কাটছে বাংলা সাইনবোর্ড। আর এতে করে দেশীয় ক্রেতাদের আগ্রহ যেমন বাড়ছে তেমনই বাড়ছে বেচা কেনা। সেই সঙ্গে বাংলা ভাষার চর্চায় বহির্বিশ্বে সমৃদ্ধ হচ্ছে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আখুনজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্যারিসের প্রাণকেন্দ্র গার্দ নর্থের অলিতে গলিতে ঝোলে বাংলা বর্ণমালা। ছোট বড় সুপার শপ, হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সির মতো বাঙালি মালিকানার প্রতিষ্ঠানের সাইনবোর্ড নজর কেড়েছে ভিনদেশিদেরও। এতে বাংলাদেশে অধ্যুষিত এই এলাকাটিতে ফরাসি ও ইংরেজি ভাষার পাশাপাশি বাড়ছে বাংলার ব্যবহার, যার জেরে বাড়ছে অভিবাসী বাংলাদেশিদের আনাগোনাও। ভাষার নানা পরীক্ষা উতরে ফ্রান্সে পাড়ি জমানো এসব অভিবাসী বাঙালির জীবনে পরতে পরতে এঁকে চলেছে বাংলা জয়ের মহাকাব্য। এসি ওয়ার্ল্ড দীর্ঘদিন থেকে প্যারিসে ব্যবসা করে যাচ্ছে। সদর দরজা, কাঁচ কিংবা দেয়ালে কেন বাংলা বর্ণমালার ব্যবহার, সেই গল্পই শোনালেন সাব্বির আহমেদ। আমরা অনেক প্ল্যাকার্ড যেটা বাংলাতে লিখে রাখছি। এটা হওয়ার পিছনে প্রথম হচ্ছে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, এটার প্রতি ভালোবাসা, দুর্বলতা সবসময় আছে।
প্যারিসে বাংলাদেশিদের দেশীয় খাবারে আকৃষ্ট করতে ভিন্নভাবে বাংলা ভাষার ব্যবহার করছে অভিজাত রেস্টুরেন্ট ফুলকলি। শুধু বাংলায় বিবরণ থাকায় রেস্টুরেন্টটিতে বাড়ছে বাংলাদেশি ক্রেতার সংখ্যা। বাংলা ভাষাভাষী যে সাইনবোর্ড গুলো আছে, এইটাও বাচ্চাদেরকে বাংলাদেশের সাথে কানেক্ট করার জন্য একটা মাধ্যম। আমার সাথে ইতিমধ্যে 4-5 জনের সাথে দেখা হলো যারা ফরাসি কিন্তু খুব ভালো বাংলা বলতে পারে, মানে বোঝারই উপায় নাই যে তারা বাংলাদেশে থাকে না, এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। প্যারিস ছাড়াও লিওন, টুলুজ, লিল সহ মোট 13টি প্রাদেশিক শহরে বাংলাদেশি প্রতিষ্ঠানে এভাবেই শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। নেক্সট প্রজন্ম এই দেশে প্রশাসনে বা বিভিন্ন জায়গায় লিড দেয়, অর্থাৎ বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত জায়গায় বসে ইনশাল্লাহ এদেশেও একসময় বাংলা বর্ণমালা এবং বাংলায় হরপে বিভিন্ন রোড ঘাট রাস্তা এবং সংযোজন হবে। ইউরোপের দেশ ফ্রান্সে বর্তমানে 1 লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। তাই তো সুদূর পরবাসে বাংলা বর্ণমালার ব্যবহারে প্রবাসীরা যেমন আন্দোলিত হন, তেমনি বেচা কেনা বাড়ে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। সুবাতাস লাগে রেমিটেন্স প্রবাহে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশের মাটিতে মাতৃভাষাকে মনে রেখে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় 2 দিন আগে লেবাননের বৈরুতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট্ট সোনামণিরা সামনে এসে আধো আধো কণ্ঠে আবৃত্তি করছে কবিতা ও ছড়া। অনেকে বাংলা বর্ণ সাজিয়ে লিখছে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশ নয়। দেশের বাইরে থাকা শিশুদের নিজ ভাষার প্রতি সম্মান, ভালোবাসা ও আগ্রহ তৈরি করতে নানা পদক্ষেপ নিচ্ছে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এরই অংশ হিসেবে দেশটিতে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিশুদের জানাতেই এ উদ্যোগ বলেও জানান দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বাংলাদেশের মাতৃভাষা দিবস, মাতৃভাষা কি, মাতৃভাষা কাকে বলে, সেই বিষয়গুলি নিয়ে তারা অবগত হবে। আর এর ভবিষ্যতে এরা জানতে পারবে, যদিও এরা প্রবাসী যদি থেকে বড় হয় এরা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এখানে বাংলাদেশি একটা শিক্ষা স্কুল যদি হয়ে থাকে তাহলে শিশুরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। কর্তৃক আয়োজিত বাংলাদেশ দূতাবাস ছোটমণি শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠান জন্য দূতাবাসকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। দূতাবাস যে অনুষ্ঠান করছে ইনশাআল্লাহ আশা করি আগামীতে এই অনুষ্ঠান চলমান থাকবে। এদিন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় শিশু কিশোরদের মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমান চালু হওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করে বিমানের জিএসএ ডিজিটাল। বিমানকে সবাই সহযোগিতা করতে হবে, আগামী দিনে ভালো সেবা পাওয়া যাবে। প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাকিবুল হক। ঢাকা রোম রুটে বাংলাদেশে বিমান ক্রমাগত লোকসানের কারণে বিগত সরকার আমলে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে গেল বছরের মার্চে আবারও এই রুটে বিমান চলাচল শুরু হয়। অভিযোগ থাকলেও বর্তমানে বিমান লাভজনক অবস্থানে রয়েছে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিওনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিমানের কর্নেল শাহরিয়ার, ডক্টর শফিকুর রহমান সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিকোয়েস্ট থাকবে বিমান অথরিটির কাছে যে আমাদের ডায়াসপোরার ক্ষেত্রে তাদের কানেক্টিভিটি বা তাদের যে পরিবহনের ক্ষেত্রে তারা যদি স্পেশাল অফার করেন তো সেক্ষেত্রে হয়তো তারা উপকৃত হবে, আমাদের ডায়াসপোরা উপকৃত হবে। Quasi il 50% dello share di tutti i passeggeri che dall'Italia vanno in Bangladesh, la metà li portiamo noi. Questo è significativo perché il volo diretto. আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের ফ্লাইট ফ্রিকোয়েন্সি আরো বাড়াবো, not only from the Rome, maybe from the Milan, আমাদের ফিউচার প্ল্যান আছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।